পদ্মা সেতু নির্মাণে প্রমাণ হয়েছে বাংলাদেশ পরনির্ভরশীল নয় বললেন প্রধানমন্ত্রী। আত্মমর্যাদার সাথে সব বাধা মোকাবেলার প্রত্যয়। সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি, নদ নদীর পানি বাড়ায়, উত্তরে অবনতি। সিরাজগঞ্জে ভাঙছে যমুনার পাড়। ঝাঁজ বাড়ল পেঁয়াজের, এক লাফে দাম 110-এ। অস্থির মাছের বাজার, কমল ডিমের দর। যুক্তরাজ্যে 14 বছর পর ক্ষমতায় পালাবদল, লেবার পার্টির নিরঙ্কুশ জয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন স্টারমার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে। এবার চন্দ্র দখলে পরাশক্তিগুলোর তীব্র প্রতিদ্বন্দ্বিতা, সবার নজর মূল্যবান সম্পদে। সামরিকীকরণ ঝুঁকির আশঙ্কায় বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সক্ষমতার প্রতীক পদ্মা সেতু নিজ অর্থে নির্মাণের ফলে বিদেশি কর্তৃত্ব খর্ব হয়েছে। এই কারণে বাংলাদেশ আজ গর্ব ভরে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে চলতে পারে। পদ্মা সেতু তৈরির সিদ্ধান্তে জনগণ ছাড়া কেউ পাশে ছিল না উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, যত বাধায় আসুক আত্মমর্যাদার সাথেই সব মোকাবেলা করবে বাংলাদেশ। আরও জানাচ্ছেন ফারজানা শোভা, ক্যামেরায় ছিলেন তপু শাহিন। এই রিপোর্টটি নিয়ে আমরা আবার ফিরে আসব। রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে মিয়ানমারের 2 বিজিপি সদস্য ও 31 রোহিঙ্গা বহনকারী একটি নৌকা অনুপ্রবেশের পর ফের পাঠানো হয়েছে ফেরত। কোস্টগার্ডের সহায়তায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা তাদের ফেরত পাঠায়। স্থানীয়রা জানান, ভোরে 33 জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেন্ট মার্টিন দ্বীপের উত্তর গোলার চরে ভিড়ে। এতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড, পুলিশের 2 সশস্ত্র সদস্য ও 31 জন রোহিঙ্গা রয়েছেন। নৌকাটি মংডু শহর থেকে মিয়ানমার নৌবাহিনীর জাহাজে করে সিটওয়ে শহরে যাত্রা করেছিল। রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে টিকতে না পেরে তারা পালাচ্ছিলেন। মাঝ পথে ঝড়ের কবলে পড়ে সেন্ট মার্টিনে ভিড়ে নৌকাটি। পরে স্থানীয়রা আইন শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানালে তাদের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। এদিকে টেকনাফ সীমান্তে আজও মর্টার শেল ও ভারী গোলার বিকট শব্দ পাওয়া গেছে। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কমছে সবকটি নদ নদীর পানি, তবে দুর্ভোগ কমছে না বানভাসীদের। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কুড়িগ্রামে। বানের পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। গাইবান্ধায় 31 ইউনিয়ন এখনও পানির নিচে। সিরাজগঞ্জে তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতঘর। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। তৃতীয় দফার বন্যায় দিশেহারা সিলেটের বানভাসীরা, তবে বৃষ্টি ও পাহাড়ির ঢল কমে আসায় ফিরেছে স্বস্তি। পানি কমলেও এখনো স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা। হাঁটু সমান পানিতে তলিয়েছে রাস্তাঘাট। সুরমার পানি কমে আসায় নগরীর উপশহর 13 রতন, যতুরপুর সহ বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। স্বাভাবিক হচ্ছে সড়ক যোগাযোগ। সুনামগঞ্জে সুরমা, জাদুকাটা, বোলাই ও পাটলাই সহ সবকটি নদ নদীর পানি কমতে শুরু করেছে। নদীর পানি কমলেও দুর্ভোগ কমছে না পানিবন্দী মানুষের। বিশুদ্ধ পানি, শিশু ও গোখাদ্যের সংকটে পড়েছেন তারা। বিশুদ্ধ পানি নাই, এরা এই খালে বিলের পানি এভাবে সিদ্ধ করে বা যেভাবে পাচ্ছে খাচ্ছে। জি, বাসা বাড়িতে পানি আছে, পানি তো অনেক পানি, হাঁটুর উপরে সব ওই বাড়িঘর ছাড়া। টাকা পয়সাও নাগে যে বাচ্চারা রান্না খাওয়া খাদ্য আন্না খাওয়াইমু, এমনকি মানে চলাটা অনেকই কষ্ট। গাইবান্ধায় তিস্তার পানি কমলেও যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানিতে প্লাবিত গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটার 31টি ইউনিয়ন। আমাদের এলাকা আর 2 দিন যদি পানি বাড়ে, ঘর দরজার কিচ্ছু বা নাই। তবে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কুড়িগ্রামে। ব্রহ্মপুত্র নদের চিলমারি, নুনখাওয়া ও পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী 2 শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ। বাড়ি ঘর ছেড়ে অনেকেই ছুটছেন আশ্রয় কেন্দ্রে। আমাদের বাড়ি খাওয়ার কষ্ট, গরু বাছুর খাওয়ার কষ্ট, চড়াই চুরগুন খাওয়ার কষ্ট, কোনো শুকনো পট্টত কোনো কিছু নাই।
এখন লৌকের মধ্যেই মনে করেন যে এইভাবে যে পানির মধ্যে অবস্থান করতেছি। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শহররক্ষা বাঁধের হার্ট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বাড়ার সাথে তীব্র হয়েছে নদী ভাঙন। শাহজাদপুর ও এনায়েতপুরে হাট পাঁচিল, সৈয়দপুর, ভেক্কা ও জামালপুরে যমুনায় বিলীন হচ্ছে শতাধিক ঘরবাড়ি। নদী চলে গেছে, গাছ গাছান তো কিছু সরা হাইয়ে হইতেছি না, চরম ভাবে ভাঙ্গে আসতেছে। মানুষ ঘর দুয়ার টেনে সময় পাইতেছে না। মানুষ কোথায় যাবে? মানুষ তো যাওয়ার জায়গায় পাইতেছে না। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। এদিকে 2 দিন ধরে বৃষ্টির প্রবণতা একটু কম থাকলেও আসছে সপ্তাহে তা আবার বাড়তে পারে, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ভারী বৃষ্টির কারণে বিভিন্ন নদ নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি ঘটারও শঙ্কা রয়েছে। শনিবার সারা দেশে যেরকম বৃষ্টি হচ্ছে সেরকম বৃষ্টির ধারাটা অব্যাহত থাকতে পারে। তবে শনিবারের পরে বিশেষ করে দক্ষিণাঞ্চল, আমাদের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, মধ্যাঞ্চল, ঢাকা বৃষ্টিপাতের প্রবণতাটা কিছুটা কমে আসতে পারে। তো বৃষ্টিপাতের যে ধারা আমাদের খুলনা, রংপুর, ময়মনসিংহ এবং সিলেটে হচ্ছে, সেই ধারাটা হয়তো অব্যাহত থাকতে পারে আগামী কিছুদিন। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 4 মাস বর্ষাকালে তেমন একটা সাইক্লোন হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সক্ষমতার প্রতীক পদ্মা সেতু নিজ অর্থে নির্মাণের ফলে বিদেশি কর্তৃত্ব খর্ব হয়েছে। এই কারণে বাংলাদেশ আজ গর্ব ভরে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে চলতে পারে। পদ্মা সেতু তৈরির সিদ্ধান্তে জনগণ ছাড়া কেউ পাশে ছিল না উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, যত বাধায় আসুক আত্মমর্যাদার সাথেই সব মোকাবেলা করবে বাংলাদেশ। আরও জানাচ্ছেন ফারজানা শোভা, ক্যামেরায় ছিলেন তপু শাহিন মিয়া। 2022 সালের 25 জুন স্বপ্নের পদ্মা সেতু দিয়ে সড়কপথে বাংলাদেশে শুরু হয় যোগাযোগের নতুন অধ্যায়। এরপর 2023-এ চালু হয় রেলপথ। অনেক বাধা বিপত্তি পার করে দেশের দীর্ঘতম এ সেতুর পুরোটাই বাংলাদেশের নিজস্ব অর্থায়নে। পদ্মা সেতু এখন আলোর দ্যুতি ছড়াচ্ছে। এরই মধ্যে যানবাহন পারাপার কোটি ছাড়িয়েছে। সড়ক পথের পাশাপাশি রেলপথেও রাত দিন চলছে ট্রেন। 23 বছর আগে 2001 সালে 4 জুলাই মাওয়ায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেখানেই সুধী সমাবেশের মধ্য দিয়ে সেতু প্রকল্পের কাজ পুরোপুরি সমাপ্ত করেন পদ্মা সেতুর মহানায়ক। সরকার প্রধান তার বক্তব্যে বলেন, রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জনকারী বাংলাদেশ কখনো মাথা নত করবে না, আত্মবিশ্বাস ও মর্যাদা নিয়েই এগিয়ে যাবে। এখন বাংলাদেশ শুনলে মানুষ সমীহ করে আন্তর্জাতিকভাবে। বাংলাদেশের জনগণ একটা মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতা ব্যর্থ হয়নি, সেই স্বাধীনতা সফল হয়েছে। এবং আমরা এখন আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে 2041 সালের বাংলাদেশকে আমরা উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। ব্যাংকের এমডি পদ ধরে রাখতে ডক্টর ইউনূস দেশের স্বার্থবিরোধী ষড়যন্ত্র করেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সমঝোতা করে দেশ বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকার কোনো অভিলাষ নেই তার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আছে, তাকে দেওয়া যায়, তো সেই প্রফেসরকে এনে এখানে এমডি পদে বসানো হলো। আর সেই প্রফেসর এমডির পদে বসে আর ওই এমডির পদে চেয়ারে এমনই গ্লু যে উনি এমনই আটকে গেলেন, ওখান থেকে নড়তে চান না। ভোট আমরা পেয়েছিলাম বেশি, সিট পেলাম না, সরকার গঠন করতে পারলাম না। তাতে আমার কোনো আফসোস ছিল না। কেন আফসোস ছিল না? যে এই বাংলাদেশের সম্পদ বেচে ক্ষমতায় আসতে হবে, শেখ মুজিবের মেয়ে কখনো সেটা চায় না। আমার বাবা কারো কাছে মাথা নত করেনি, আমিও করি না। ক্ষমতা না আসি কি আসে যায়, কিন্তু আমার দেশের সম্পদ বেচে না। আন্তঃ এশিয়া যোগাযোগ ব্যবস্থাপনায় রেল সেতু নির্মাণে বিশ্বব্যাংক ইতোমধ্যে প্রস্তাব দিয়েছে জানিয়ে সরকার প্রধান বলেন, সক্ষমতার প্রতীক এই সেতুর ফলে প্রমাণ হয়েছে বাংলাদেশ পরনির্ভরশীল নয়। আজকের বাংলাদেশে একটা সিদ্ধান্তের পরে আর এই সেতু নির্মাণের পরে বাংলাদেশের মানুষ এখন গর্ব করে আন্তর্জাতিকভাবে বুক ফুলিয়ে চলতে পারে। এটাই সবথেকে বড় পাওয়া। জনগণের শক্তিতে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার আবারও অঙ্গীকার করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশীয় ও আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র, চাপ আর অপতথ্য গুজব মোকাবেলা করেই আজ দাঁড়িয়ে আছে স্বপ্নের পদ্মা সেতু। এই সেতু শুধু গর্বের প্রতীকী নয়, শুধু যোগাযোগের নতুন অধ্যায়ই নয়, এই সেতু বাংলাদেশের সক্ষমতার প্রতীক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর সমাপনী দিনে তাই বললেন, সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা নিয়ে বিশ্বের বুকে একের পর এক স্বাক্ষর রেখে এগিয়ে যাবে বাংলাদেশ। ফারজানা শোভা, 21 টেলিভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ। আরও বাড়ল পেঁয়াজের ঝাঁজ। এক লাফে প্রতি কেজি পেঁয়াজের দাম উঠেছে 110 টাকা। আলুর দামও বাড়তি। মাংসের বাজার স্থিতিশীল থাকলেও অস্থির মাছের বাজার। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1900 থেকে 2000 টাকায়। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। বাজারের বেশিরভাগ সবজি চড়া দামে আটকে রয়েছে। 60 টাকার নিচে মিলছে না কোনো কিছু। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পেঁয়াজের বাজার। প্রতি কেজির দাম ঠেকেছে 110 টাকায়। কমেনি মরিচের দামও। আর আলু বিক্রি হচ্ছে বাড়তি দামেই। বর্তমানে 110 টাকা বিক্রি করি, আর আপনার কাঁচামরিচ বর্তমানে 240 টাকা বিক্রি করতেছি। আর আপনার বেগুন দাম একটু বেড়েছে। বেগুন দাম আপনার বর্তমানে আমাদের 120 টাকা বিক্রি করতেছি আমরা। আলু তো মানে কমার সম্ভাবনা দেখি না আমরা। কিলে আলু তোমার স্টোর আলু আসে কমতো, আগে কমতো, এখন দেখি স্টোর আলু তখন এই দামে চলতেছে তাই ঈদের পর থেকে। মাংসের বাজার কিছুটা স্থিতিশীল। ব্রয়লার, কক ও দেশি মুরগির দাম কিছুটা কমেছে। গরুর মাংস কেজি প্রতি 800 এবং খাসির মাংস কেজি প্রতি 1200 টাকায় মিলছে। দেশি মুরগি আপনাকে আগে বেচতাম 700 650, এখন হয়ে গেছে 550। আপনি ব্রয়লার বেচতাম 200 টাকা, এখন হয়ে গেছে 170-80। কক বেচতাম 360-400, এখন হয়ে গেছে আপনার 300 টাকা কেজি। তবে মাছের বাজার লাগামহীন। চাষের মাছ প্রতি কেজি 500 থেকে 600 টাকা। আর বড় সাইজের ইলিশ কিনতে গুনতে হবে 2000 টাকা। 1 কেজি 200 গ্রাম তুলনা করলে 1800 কিনা আছে, 1900 নিচে না। 1810 টাকা কিনা আছে আমি। 1 কেজি 50 টাকা কিনছি, 1650 টাকা কেজি, 1650 কিনাছি। তবে ডিমের দাম কিছুটা কমেছে। ডজন প্রতি বিক্রি হচ্ছে 140 টাকা। ডিম আমদানি যদি ভালো থাকে আরো কমতে পারে। ডিমের দাম কমছে। আমি 15 দিন আগে 160 টাকা করে কিনছিলাম ডজন, আজকে তো 140 টাকা কিনলাম। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে নাজেহাল মানুষের দাবি বাজার মনিটরিংয়ের। অতি মুনাফার জন্য কিছু কিছু ব্যবসায়ী এটা সংকটটা কৃত্রিম তৈরি করে সিন্ডিকেটের মতো। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। যুক্তরাজ্যে নির্বাচন প্রসঙ্গ। যুক্তরাজ্যে নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন লেবার পার্টির নেতা কিয়ের স্টারমার। বাকিংহ্যাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাতের মাধ্যমে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন স্টারমার। এর আগে রাজার কাছে পদত্যাগপত্র জমা দেন ঋষি সুনাক। পাশাপাশি পরাজয়ের দায় নিয়ে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণাও দেন ঋষি। আশরাফ শুভর রিপোর্ট। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির বড় জয়ের আভাস পাওয়া গিয়েছিল বুথ ফেরত জরিপেই। হয়েছেও তাই। 412 আসনের জয়ে ভূমিধস জয় পেয়েছে কিয়ের স্টারমারের দল। অপরদিকে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির আসন সংখ্যা 121টি। এদিকে জয়ের পর প্রথা অনুযায়ী ব্রিটেনের রাজার সাথে দেখা করতে যান স্টারমার, যেখানে রাজা তৃতীয় চার্লস স্টারমারকে সরকার গঠনের জন্য আহ্বান জানান। এরপরে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন স্টারমার। দায়িত্ব নেওয়ার পর 10 ডাউনিং স্ট্রিটে গিয়ে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ভাষণ দেন স্টারমার। বলেছেন, পরিবর্তনের সূচনা এখান থেকেই, এখন শুধু দেয়ার সময়। এর আগে রাজার সাথে দেখা করে নিজের পদত্যাগপত্র জমা দেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক। স্টারমারকে ফোন করে জানিয়েছেন অভিনন্দনও। এছাড়া নিজ দল কনজারভেটিভ পার্টির নেতৃত্বও ছেড়েছেন ঋষি। এদিকে কিলবার্ন আসন থেকে টানা ৪র্থবারের মতো জিতেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিকী। আশরাফ শুভ, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। নানা সমস্যায় জর্জরিত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সেবা বঞ্চিত রোগীরা। রাজধানীর বনশ্রীর হতশ্রী রাস্তাঘাট, নেই সড়কবাতি, সুয়ারেজ লাইন, ভোগান্তিতে লাখো বাসিন্দা। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7:21 সংবাদে।
চাঁদে এ পর্যন্ত 14টি দেশ ও একটি সংস্থা 150-র কাছাকাছি অভিযান পরিচালনা করেছে। তবে সফলভাবে মহাকাশযান অবতরণ করিয়ে চাঁদের মাটি স্পর্শ করেছে মাত্র 5টি দেশ। রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের পরে সম্প্রতি ইতিহাসে নাম লিখিয়েছে ভারত ও জাপান। তবে চাঁদের বুকে মানুষ হাঁটানোর কীর্তি শুধুমাত্র যুক্তরাষ্ট্রেরই। তবে চন্দ্রাভিযানের এই প্রতিযোগিতা শুধুমাত্র বিজ্ঞান ও গবেষণায় সীমাবদ্ধ নয়, পেছনে আছে রাজনীতিও। 21 স্পেশালে চন্দ্র অভিযান নিয়ে আশরাফ শুভর 2 পর্বের রিপোর্টের আজ প্রথম পর্ব। উনিশশো 1969 সালের 20 জুলাই মাইকেল কলিন্সকে অ্যাপোলো 11-এর পাহারায় রেখে চাঁদের বুকে পা রাখলেন নীল আর্মস্ট্রং। তাকে অনুসরণ করে নামলেন বাজ অলড্রিন। মানব জাতির সবচেয়ে বড় অর্জনের পাশে নাম লেখালো যুক্তরাষ্ট্র। তবে চাঁদের বুকে অভিযান শুরু তৎকালীন সোভিয়েত ইউনিয়নের হাত ধরে। 1959 থেকে 76 সালের মধ্যে 24টি চন্দ্র অভিযান পরিচালনা করেছিল সোভিয়েত, যার 15টি সফলও হয়েছিল। And here's how this extraordinary Heath Robinson 8-wheeler was rolled down from the spacecraft onto the Sea of Rain. চন্দ্রপৃষ্ঠে অভিযান পরিচালনা যতটা না বৈজ্ঞানিক, তার চেয়েও বহুগুণে ছিল রাজনৈতিক প্রতিযোগিতা। স্নায়ুযুদ্ধের সময় এই প্রতিযোগিতায় লিপ্ত হয় ওয়াশিংটন ও মস্কো। 1959 সালের 2 জানুয়ারি প্রথমবারের মতো লুনা 1কে চাঁদের অভিমুখে পাঠিয়ে চন্দ্র অভিযানের যাত্রা শুরু করে সোভিয়েত ইউনিয়ন। অভিযানটি ব্যর্থ হওয়ার পর একই বছর 13 সেপ্টেম্বর মানুষের তৈরি প্রথম বস্তু হিসেবে চাঁদে যায় লুনা 2। এভাবে একের পর এক নবযানগুলোকে চাঁদের বুকে সফট ল্যান্ডিং করাতে থাকে সোভিয়েতের বিজ্ঞানীরা। মহাকাশ জয়ের যুদ্ধে প্রতিযোগী সোভিয়েতের সাফল্য দেখে ঈর্ষা হয় আমেরিকার। 1962 সালে নির্বাচনী প্রচারণার ভাষণে সবার আগে চাঁদে মানুষ পাঠানোর ঘোষণা দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি। অ্যাপোলো কর্মসূচির মাধ্যমে 1969 থেকে 1972 সালের মধ্যে 6টি অভিযানে 12 নভোচারীকে চাঁদে পাঠায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এরপর প্রায় 50 বছর চাঁদে কোনো অভিযান হয়নি। রুশ মার্কিন প্রতিযোগিতার মধ্যেই এখন আর এই যুদ্ধ সীমাবদ্ধ নয়। এশিয়ার 2 পরাশক্তির নজরও এখন চাঁদে। 2013 সালের ডিসেম্বরে চীনের চ্যাং ই 3 চাঁদের বুকে সফলভাবে নামে। 2018 সালে চ্যাং ই 4 এবং 2020 সালে চ্যাং ই 5 মিশন দুটিও সফল হয়। 2008 সালে চাঁদ জয় করতে চন্দ্রযান 1 পাঠায় ভারত। অভিযান ব্যর্থ হলে 2023 সালের 23 আগস্ট চন্দ্রযান 3কে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করায় ইসরো। চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে নামার নজির গড়ে ভারত। ইসরোর নবযানটি চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করা প্রথম যান। সবশেষ 2024 সালের 19 জানুয়ারি বিশ্বের 5ম দেশ হিসেবে চাঁদের মাটি স্পর্শ করে জাপান। দীর্ঘ 47 বছর পর আবারও চাঁদের দিকে নতুন করে মনোযোগ দেয় রাশিয়াও। 2023 সালে লুনা 25কে চাঁদের উদ্দেশ্যে পাঠালেও চন্দ্রপৃষ্ঠের উপরিভাগের সঙ্গে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যায় যানটি। ধারণা করা হয় চাঁদের মূল্যবান সম্পদের দিকেই নজর পরাশক্তিগুলো। তাই তো চাঁদকে সামরিকীকরণেরও ঝুঁকি উড়িয়ে দেয়া যাচ্ছে না। আশরাফ শুভ, 21 টেলিভিশন। দক্ষ জনবল সংকট আর ল্যাবের যন্ত্রপাতি অকেজো সহ নানা সমস্যায় জর্জরিত বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। গাদাগাদি করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সেবা নিতে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়ছেন রোগীরা। এছাড়া বেশি টাকায় প্রাইভেট মেডিকেলে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করাতে হচ্ছে দরিদ্র রোগীদের। বরিশাল থেকে সুখেন্দু এদবরের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান।
ফ্যানের বাতাসে আমারে বের করে দিয়েছে ওইখান দিয়া। ওই যে এন্ট্রি করে সে গেছে, তা আমি এই রোদে বাচ্চা নিয়ে ঘুরছি, বাচ্চা পায়খানা করছে। অসুস্থ রোগীকে সুস্থ করতে হাসপাতালে এসে নানান বিড়ম্বনায় পড়েছেন এই মা। দীর্ঘ লাইনে থেকে বিপর্যস্ত তিনি জানালেন অসহায়ত্বের কথা। আমার আইসা ধুমকিতে তার পুলিশটাই আর বাপেরে যাইও কা ফিটার সাইজে ঢুকাইতে, আমি করব কি? এন্ড যা সরসর কই আমারে বাইর করে দিয়েছে। এরকম অনেকেই দূরদূরান্ত থেকে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন চিকিৎসার জন্য। অবশেষে ডাক্তারের দেখা মিললেও পরীক্ষা নিরীক্ষার জন্য আবার দৌড়াতে হয় বেসরকারি প্রতিষ্ঠানে, যেখানে গুনতে হয় বেশি টাকা। যে চোখটার পরীক্ষা দিচ্ছে সেইটার মেশিন নষ্ট। হাসপাতালে টেস্ট হয় না, আমার বলছে ভেরিফিকেশনগুলো দিয়ে টেস্ট করেছে। এন্ডোস্কোপি আজকে সকালে যাইয়া আমি মেডিনোভা থেকে করাই আছি। মেডিকেলে হলে হ্যাঁ অবশ্যই আমি উপকৃত হইতাম বা আমি কম খরচে করতে পারতাম। সদরের সামনে যে লোক থাকে না, তারা এই জায়গায় নিয়ে যাইয়া এবারে রিপোর্টটা আমার করাই দিচ্ছে। আর নিজেদের অপারগতার কথা জানালেন প্যাথোলজি বিভাগের কর্মকর্তা। 4000 ভাগে ভাগে এভাবে টেস্ট করতে গেলে ব্লাড, ইউরিন, স্টুল, হ্যাঁ, তাতে আমাদের এই জনবল দিয়া মানে খুবই কষ্ট হয়। এটা মেডিসিন সাপ্লাই পাইলে বাচ্চাদের যে থ্যালাসেমিয়া বা রক্তশূন্যতা যে রোগে ভুগতেছে, এগুলার চিকিৎসায় অনেক সহযোগিতা হবে। তবে সব ধরনের সমস্যা সমাধান হবে এমনটাই আশ্বাস হাসপাতালের পরিচালকের। এমআরআই মেশিন পেলে আমরা আরও সেবা দিতে পারবো। তো আর জনবলের ব্যাপারে আসলে আমাদের জনবল তো 500 শয্যার এগেনস্টে, তো সেই ক্ষেত্রে জনবলের ঘাটতি প্রচুর। এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার হবে। সকল সমস্যা দ্রুত সমাধান করে সাধারণ রোগীদের সেবার মান আরও বাড়ানোর দাবি বরিশালবাসীর। রত্না সামান, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। ঢাকা দক্ষিণ সিটির বনশ্রী জুড়ে ক্ষতবিক্ষত রাস্তা, আছে দখল, নেই সড়কবাতি, না আছে সুয়ারেজ লাইন, একই সঙ্গে রয়েছে অপরিকল্পিত অসংখ্য ভবন। সব মিলে নিত্য অশান্তির মধ্যে বসবাস লাখো মানুষের। ইয়াকুব লিটুর ছবিতে আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। অধিকাংশ ব্লকে খানাখন্দের সড়ক, কোথাও ডুবে আছে বর্ষার পানিতে। দেখে বোঝার উপায় নেই যে এটি কবছর আগের সাজানো গোছানো অভিজাত এলাকা বনশ্রী। সারা বছরই রাস্তার ভিতরে 8 উপসমান পানি জমা থাকে। এরপরে আবার এই রাস্তার সামনে একজন বিশাল প্রভাবশালী, উনি আবার পুরো এলাকার রাস্তা আটকে রাখছে। অনেক মানুষ তো আমাদের স্কুলে পড়ে, এদিক দিয়ে যাওয়ার সময় সামনে দিয়ে পুরো পানির জন্য আসা যায় না। দক্ষিণ সিটি কর্পোরেশনের সবচেয়ে বেশি হোল্ডিং ট্যাক্স যেসব এলাকা দিয়ে থাকে তার মধ্যে অন্যতম বনশ্রী। এখানকার বেশ কটি ব্লকের সবগুলো রাস্তাই যেন চষা জমি। বৃষ্টির দিনে যে পানি জমে থাকে, রাস্তাটা পুরো ভাঙাচোরা, খুবই কষ্ট হয় বাচ্চা কাচ্চা নিয়ে এখানে চলাফেরা করতে। ঢাকার স্যাটেলাইট সিটির যে রাস্তাঘাটের যে একটা বেহাল দশা, ওই 6 লেনের সাথে অচিরেই যেন এই রাস্তাটার অন্তর্ভুক্ত করে নেন। ডিটেল এরিয়া প্ল্যানে রয়েছে 20 ফুটের রাস্তা, তা দখল করে গুদাম তুলেছে প্রভাবশালী মহল। 1.5 কিলোমিটার ঘুরে তাই মূল সড়কে উঠতে হচ্ছে মহল্লাবাসীর। আবার এম ব্লকে না রয়েছে সড়কবাতি, না রয়েছে সুয়ারেজ ব্যবস্থা। আমাদেরকে 1.5 কিলোমিটার ঘুরে মেন রোডে উঠতে হয়। আমরা ট্যাক্স দিয়ে তো অনেক কষ্ট করি। অসংখ্য বহুতল ভবনের ভিড়ে সমস্যার তালিকা কেন বাড়ছে দিন দিন? মেয়রের সঙ্গে কথা বলে স্থানীয় জনপ্রতিনিধি বললেন সমস্যার সমাধান শিগগিরই। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে উনি বলে দিয়েছে যে ওইখানে কোনো রাস্তা যাতে কাঁচা না থাকে, কোনো রাস্তার মাথায় গোডাউন হতে পারে না। এটা রাস্তার জন্য আমরা অনেক কিছু করতে ট্যাক্স স্বীকার করতে পারি। এত অপরিকল্পনা আর সমস্যা থেকে কবে মুক্তি মিলবে দক্ষিণ সিটির শ্রী হারানো বনশ্রীর? এমন প্রশ্ন এলাকার বিশাল জনগোষ্ঠীর। প্রধানমন্ত্রী যেহেতু ড্যাব পাস করে দিয়েছে, যে রাস্তা ব্যারিকেড করে রাখছে একটা গোডাউন, এই গোডাউনটা অতি শীঘ্র ভেঙে এই রাস্তাটা আমাদেরকে বের করে দিতে হবে। হাজার হাজার লোক বসবাস করে, এখান থেকে মেন রোডে উঠতে গেলে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার ঘুরে আসতে হয়। আমার সামনে দেখতেছেন যে টুরিস্ট পুলিশের একটা হেডকোয়ার্টার, কিন্তু তারা এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। বনশ্রী এম ব্লকের এই একটি ভবনে বসবাস একটি গ্রামের চেয়েও বেশি লোকের, কিন্তু এই এলাকার রাস্তার যেমন উন্নতি হয়নি, তেমনি রাস্তা দখল করে গুদাম তোলার ইতিহাসও রয়েছে এখানে।
প্রিয় দর্শক, আপনার চারপাশের নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21শে টেলিভিশন। সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। বেলজিয়ামে যাচ্ছে বাগেরহাটের কাঠের ঘর, পাওয়া গেছে 120টি রপ্তানি কার্যাদেশ। গাজা উপত্যকায় প্রতি 10 জনের 9 জনই এখন বাস্তুচ্যুত, জাতিসংঘের প্রতিবেদন। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7:21 সংবাদে। বাংলাদেশ লেখিকা সংঘের 50তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উদযাপন, সাহিত্য পদক ও স্বর্ণপদক প্রদান এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ, দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ লেখিকা সংঘের সভাপতি প্রফেসর অনামিকা হক লিলি। অনুষ্ঠানের শেষে সাহিত্য পদক ও স্বর্ণপদক তুলে দেওয়া হয় গুণীজনদের হাতে। এবার বাণিজ্য সংবাদ। বাগেরহাটের প্রত্যন্ত গ্রাম থেকে বেলজিয়ামে রপ্তানি হতে যাচ্ছে বাংলাদেশি কাঠের বসতবাড়ি। বাড়িগুলোর কাঠামো, দেয়াল, দরজা, জানালা এমনকি ছাদও কাঠের। এরই মধ্যে 120টি বাড়ি রপ্তানির কার্যাদেশ পাওয়া গেছে। বাগেরহাট প্রতিনিধি HM মইনুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। বাগেরহাট সদর উপজেলার প্রত্যন্ত করবি গ্রামের এই কারখানায় কাঠের বাড়ি তৈরি করতে ফুসরত নেই শ্রমিকদের। কেউ তৈরি করছেন ঘরের দরজা জানালা, কেউ তৈরি করছেন ফ্রেম। চলতি বছরের প্রথম দিকে বাগেরহাট বিসিক শিল্পনগরীর ন্যাচারাল ফাইবার রপ্তানির জন্য 120টি বসতবাড়ির অর্ডার পান। এরপর থেকে পরিবেশ বান্ধব বসতবাড়ির তৈরির উদ্যোগ নেয়। স্থানীয়ভাবে সংগ্রহ করা কাঠ দিয়ে এসব ঘর তৈরি হচ্ছে। কাঠের এসব ঘর তৈরিতে 200 শ্রমিক কাজ করছে। প্রতি সপ্তাহে তৈরি হচ্ছে একটি ঘর। প্রতিটি বসতবাড়ি 11 মিটার দৈর্ঘ্য ও 3.75 মিটার প্রস্থ। থাকছে শয়নকক্ষ, অতিথি কক্ষ, ডাইনিং ও বাথরুম। প্রথমবারের মতো নিজ দেশের কাঠের তৈরি পরিবেশ বান্ধব পণ্য ইউরোপের বাজারে রপ্তানিতে সম্পৃক্ত থাকতে পেরে খুশি শ্রমিকরা। বিদেশিরা যে থাকবে এই ঘরে কাঠ দিয়ে তৈরি করছে, যে আর্ট দিছে এইভাবে তৈরি করছে, যে এইভাবে তৈরি করা যায় আমরা ভাবতে পারিনি। আগে এটা কখনো তৈরি করেনি, প্রথমে তৈরি করতেছি। এই নতুনভাবে নতুন কিছু তৈরি করতেছি, এটা অনেক ভালো লাগছে। এই ঘরগুলো করতে প্রায় 20 থেকে 25 দিন সময় লাগে। সরকারি প্রণোদনা পেলে রপ্তানি বাড়ানো সম্ভব বলছেন এই উদ্যোক্তা। এটা আমাদেরকে আগামী 2 বছরের ভিতরে সরবরাহ করতে হবে এবং আমাদের সাথে চুক্তি হয়েছে এখানে যে কাঠ আমরা র মেটেরিয়াল ব্যবহার করব সব দেশি কাঠ, মেহগনি। 200 বাংলাদেশি শ্রমিক ছোট্ট একটা গ্রামের কারখানায় কাজ করা, এটা একটা বড় বিষয়। এর আগে 20,000 কাঠের তৈরি বেবি ব্যালেন্স বাইক রপ্তানি করে এই প্রতিষ্ঠানটি। রত্না সামান, 21শে টেলিভিশন। শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। পদ্মা সেতু নির্মাণে প্রমাণ হয়েছে বাংলাদেশ পরনির্ভরশীল নয়, বললেন প্রধানমন্ত্রী। আত্মমর্যাদার সাথে সব বাধা মোকাবেলার প্রত্যয়। সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি, নদ নদীর পানি বাড়ায় উত্তরে অবনতি। সিরাজগঞ্জে ভাঙছে যমুনার পাড়। ঝাঁজ বাড়ল পেঁয়াজের, 1 লাফে দাম 110-এ। অস্থির মাছের বাজার, কমল ডিমের দর। যুক্তরাজ্যে 14 বছর পর ক্ষমতার পালাবদল, লেবার পার্টির নিরঙ্কুশ জয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন স্টারমার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল।